একজন ট্যালেন্টেড ফিনিশার কেকেআর দলে থাকা সত্ত্বেও কেকেআর কিন্তু সেই প্লেয়ারটাকে ইউজ করছে না। কেকেআর ম্যানেজমেন্ট সেই প্লেয়ারটাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারছে না। আর যাদের ইউজ করছে তারা কেকেআর দলটাকেই ফিনিশ করে ফেলছে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে এই প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো। আমার ব্যক্তিগত মতামত যে এই প্লেয়ারটা যদি কেকেআর দলের হয়ে খেলে, দলের মধ্যেই তো অবশ্যই আছেই, তো যদি খেলে তাহলে কিন্তু কেকেআর দলের খেলা ব্যাটিং অর্ডার অনেকটা বেশি ইমপ্রুভ হতে পারে। কে সেই প্লেয়ার অবশ্যই তার কথা আলোচনা করবো এই ভিডিওতে। সেই সঙ্গে বেশ কিছু সুখবর আছে কেকেআর সমর্থকদের জন্য। একটা হলো ক্যামেরন গ্রিনকে নিয়ে, একটা হলো মাথিসো পাথিরানাকে নিয়ে। তো চলো সবটাই এই ভিডিওতে আলোচনা সাপেক্ষে তোমাদের সামনে তুলে ধরি। ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিও শেষে তোমাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়ে যেও। তো প্রথমে কথা বলবো ক্যামেরন গ্রিনকে নিয়ে। দেখো, ক্যামেরন গ্রিনকে এত টাকা দিয়ে কেকেআর দল কিনেছে, যে দুটো ম্যাচ খেলেছে ব্যাটিং তার থেকে চোখে পড়েনি। সে যেহেতু অলরাউন্ডার, তার থেকে আমরা বোলিংয়েরও আশা করে থাকি, কিন্তু বোলিং করতে পারছে না, কেননা অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড এখনও পর্যন্ত তাকে বোলিংয়ের জন্য বারণ করেছে। তার নাকি স্পাইনাল কর্ডে বা সিডারার নিচের দিকে অংশে ব্যথা আছে, বল করলে সেই ব্যথাটা বাড়তে পারে। কয়েকটা ম্যাচ সে বল করা থেকে বিরত থাকবে, এই রকমটাই খবর পাওয়া গেছে। তো ব্যাটিংয়ের দিক থেকে প্রথম ম্যাচে মোটামুটি স্টার্ট করেছিল, পরের ম্যাচটা আনফর্চুনেটলি রান আউট হয়ে যায়, ছেড়ে দাও। যদি বোলিংয়ের কথায় আসি, এইটাই হলো সুখবর, যেটা হলো গতদিন 3টে ওভার বল করেছে ক্যামেরন গ্রিন। দেখো, প্র্যাকটিসে 3 ওভার বল, যদি ম্যাচে 2টো ওভারও বল করে, সেটা কিন্তু কেকেআর দলের জন্য বেশ একটা শক্তিশালী দিক হতে চলেছে। কেননা ক্যামেরন গ্রিনের হাইটটা অনেকটা বেশি। ক্যামেরন গ্রিন যেহেতু মিডিয়াম পেসার, সেক্ষেত্রে স্লোয়ার বলের ব্যবহারটা সে ভালো করতে পারবে। হ্যাঁ, এবার স্লোয়ার বলের ক্ষেত্রে কি মিডিয়াম পেসার কি ফাস্ট বোলার তার কোনো ব্যাপার কিছু থাকে না, কিন্তু ক্যামেরন গ্রিন স্লোয়ার বলে মোটামুটি ব্যবহার করে। এবার আন্দ্রে রাসেল যে টাইপের খেলা আমাদের উপহার হিসাবে দিয়েছে, সেই রকম খেলা যদি ক্যামেরন গ্রিন দিতে পারে, বোলিং ব্যাটিং দুদিক থেকেই, আর ফিল্ডিং মোটামুটি ক্যামেরন গ্রিনের যথেষ্ট ভালো, তাহলে কিন্তু কেকেআর দলটায় আরেকটু ভালো ব্যালেন্স আসতে পারে বলে আমার মনে হয়। এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। এইটাই সুখবর, যেটা হলো ক্যামেরন গ্রিন প্র্যাকটিসে বল করেছে, আশা করব সামনের ম্যাচ থেকে বল করা শুরু করবে। তো চলো, ক্যামেরন গ্রিনকে নিয়ে কথা বলা শেষ, এবার বলবো মাথিসো পাথিরানাকে নিয়ে। সবথেকে জল্পনা কল্পনার জিনিস, মাথিসো পাথিরানা কবে আসবে কেকেআর দলে, কবে জয়েন করবে, কবে কেকেআরের হয়ে ডেবিউ করবে। দেখো, এই প্রশ্নটা তোমাদের সঙ্গে আমারও। তো আপাতত যেটুকু খবর পাওয়া যাচ্ছে, সেটা হলো মাথিসো পাথিরানা নাকি খুব তাড়াতাড়ি ফিট হয়ে দলে ফিরবে, এইটুকুই। এবার এইটুকু বলতে আরও খবর আছে, এখান থেকে সরে যেও না বা ভিডিওটা স্কিপ করে দিও না। তো সেই খবরটা অবশ্যই বলছি। তার আগে বলি যে 6 তারিখ আগামীকাল একটা আসার কথা ছিল, কিন্তু আসবে না, তারপরেই আসবে। আর যেটুকু শোনা গেছে খবর, যে সে নাকি 9 তারিখ ম্যাচে নামতে চলেছে। যদি কোনোভাবে 9 তারিখ ম্যাচ খেলতে না পারে, তাহলে কিন্তু চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সে খেলবে। এটা কনফার্ম নিউজ, কনফার্ম ধরে নাও যে সিএসকের বিরুদ্ধে মাথিসো পাথিরানা নামছেই। এটাও কিন্তু আমি একটা শক্তিশালী সোর্স থেকে খবরটা পেয়েছি। এই গেল মাথিসো পাথিরানাকে নিয়ে কথা। এবার সেই প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো, যে প্লেয়ারটাকে কেকেআর দল ইউজ করতে পারছে না, যেটা আমার ব্যক্তিগত মতামত। সেই প্লেয়ারটা হলো তেজস্বী ধাইয়া। দেখো, গত 2টো ম্যাচে আমরা দেখেছি কেকেআর দলের ফিনিশিংয়ে বেশ কিছু সমস্যা হয়েছে, বিশেষ করে ব্যাটিংয়ের দিক থেকে, সেটা রিঙ্কু সিং বলো কি রামানদীপ সিং বলো। তো এই জায়গায় যদি তেজস্বী ধাইয়াকে খেলানো যায়, তাহলে কিন্তু আমার মতে কেকেআরের ব্যাটিং অর্ডারটা আরেকটু বেশি স্ট্রং হবে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, তেজস্বী ধাইয়াকে তুমি এই জায়গায় কেকেআরের এই প্লেইং 11-এ কার জায়গায় খেলাবে? একটা কঠিন সিদ্ধান্ত, একটা কঠিন ডিসিশন আমি তোমাদের বলি, সেটা হলো বরুণ চক্রবর্তীর জায়গায়। হ্যাঁ, বরুণ চক্রবর্তীকে রেস্ট দেওয়া হোক। বরুণ চক্রবর্তীর খেলা, বরুণ চক্রবর্তীর ট্যালেন্ট, এইসব নিয়ে আলোচনা করা, এইসব নিয়ে কথা বলার মতো কোনো রকম যোগ্যতা আমার নেই। কিন্তু বরুণ চক্রবর্তী বর্তমান সময়ে যে খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, সেদিক থেকে দেখতে গেলে বরুণ চক্রবর্তীকে 2-3টে ম্যাচ রেস্ট দিক, সে তার মাইন্ডটাকে একটু সেট করুক, সে একটু নিজেকে ইমপ্রুভ করুক। ইমপ্রুভ মানে কি, তার মধ্যে ট্যালেন্ট আছে, সে সেটাকে কিভাবে ব্যবহার করবো সেটা ঠান্ডা মাথায় ভাবুক। আশা করবো বরুণ চক্রবর্তী তার আগের জায়গায় আবার ফিরে আসবে। এবার কেকেআর দলে দেখো 2টো স্পিন বোলিং অপশান এমনিই রয়েছে, সুনীল নারিন এবং অনুকূল রয়। আর অন্যান্য দলগুলোকে তুমি দেখো, কোনো দলে একটা মাত্র স্পিনার।
আর সেখানে কেকেআর দল তিনটে স্পিনার নিয়ে খেলছে। আমার মনে হয় না যে এই বছর আইপিএলে 3টে স্পিনার নিয়ে খেলে খুব একটা বেশি লাভ হবে, কেননা যে ম্যাচগুলোই খেলা হচ্ছে নতুন নতুন পিচে খেলা হচ্ছে, পিচ কখনো পুরনো নয়। এবার নতুন পিচে স্পিন বোলাররা কতটা সহযোগিতা পাবে সেটা কিন্তু একটু সন্দেহজনক ব্যাপার আছে। তো সেখানে যদি 3টে স্পিন বোলার থাকে খুব একটা কার্যকরী কিছু হবে না। 2টো স্পিন বোলার এনাফ, একটা অনুকূল রয় এবং একটা সুনীল নারিন। অনুকূল রয়ের ব্যাটিংটা লাস্টের দিকে মোটামুটি কাজে লাগতে পারে। সে তো ফিনিশার নয়, সে মোটামুটি একটু ধরে খেলবো, শর্ট রান দেবো, 2-4টে 4-6 মারবো এইরকম। সে যে খুব ভালো ব্যাটিং করবে এই আশাটা তার থেকে করা ভুল। এবং সুনীল নারিনের বোলিং কোয়ালিটিও ভালো, এমনকি ব্যাটিংয়ের দিক থেকেও সে মোটামুটি কন্ট্রিবিউট করতে পারবে। তো সেই জায়গায় যদি তেজস্বী ধাইয়াকে খেলানো যায় তাহলে কিন্তু কেকেআর দলের ব্যাটিং অর্ডারে একটু স্ট্রং দিক দেখা যায়, কারণ তার ব্যাটিং, তার ফিনিশিং কিন্তু যথেষ্ট ভালো। বিশেষ করে রমনদীপ সিং, বিশেষ করে অনুকূল রয় কি রিঙ্কু সিং, এদের থেকে কিন্তু সে আরও লম্বা লম্বা 6 মারতে পারে। এদের থেকে কিন্তু তার ব্যাটিং এবিলিটি অনেকটাই বেশি। আর এই বিষয়ে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এছাড়াও যদি আরও 2-3টে বিষয় নিয়ে কথা বলি, সেটা হলো ক্যাপ্টেন্সি। আজিঙ্কে রাহানের ক্যাপ্টেন্সি তোমাদের কেমন লাগছে একটু বলো দয়া করে কমেন্টে। আমার তো ভাই একদমই ভালো লাগছে না। বেশ কিছু ক্ষেত্রে মানে দেখছি বোকা বোকা সিদ্ধান্ত, সেই গত বছরের মতো, যেখানে প্রত্যেকটা দল ট্রাভিস হেড, অভিষেক শর্মা এদের বিরুদ্ধে স্পিন বোলারকে নিয়ে আসে, সেখানে মানে দেখছি পেস বোলারকে দিয়েই বল করাচ্ছে। আর বরুণ চক্রবর্তীকে নিয়ে এলো, বরুণ চক্রবর্তীর কনফিডেন্স নেই, বরুণ চক্রবর্তীর ফর্ম নেই সেই অবস্থায়। আর যখন সুনীল নারিনকে নিয়ে এলো গতদিন 4 ওভারে, সে কিন্তু যথেষ্ট ভালো বল করেছিল, মাত্র 3 রানের ওভার দিয়েছিল, এমনকি একটা ক্যাচও উঠেছিল, সেটা নিতে পারেনি, হাফ চান্স ছেড়ে দাও। তো সেই জায়গায় মানে কোনোভাবেই ক্যাপ্টেন্সি আমার পছন্দ হচ্ছে না। এবার অনেক কেউ এখানে বলবে যে ব্লেসিং মুজরাবানিকে সরিয়ে যদি রোবমান পাওয়েলকে আনা যায়। হ্যাঁ ঠিক আছে, আমি যদি এই কথাতেই যাই, দেখো মিডিল ওভারে ব্লেসিং মুজরাবানিকে দরকার, ডেপথ ওভারে ব্লেসিং মুজরাবানিকে দরকার। কারণ গতদিন হয়তো পাওয়ার প্লেতে মুজরাবানি উইকেট পায়নি, পাওয়ার প্লেতে কেকেআর খুব একটা ভালো বল করতে পারেনি, কিন্তু কেকেআর যে আগের দিন এই হায়দ্রাবাদকে আটকে দিল 226 রানে, সেটা কিন্তু ব্লেসিং মুজরাবানির কারণে। সে যদি এই স্পেলটা না করতো তাহলে কিন্তু হতো না। এই অভিষেক শর্মা এবং ঈশান কিষানকে 1 ওভারে আউট করা, এটা কিন্তু ব্লেসিং মুজরাবানির দ্বারাই সম্ভব হয়েছে। তো সেদিক থেকে আরও 2-3টে ম্যাচ দেখার পরে ব্লেসিং মুজরাবানিকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে। আপাতত রোবমান পাওয়েলের জায়গাটা একটু চুপচাপ থাকাই ভালো। তো যেটা দরকার সেটা হলো তেজস্বী ধাইয়াকে আনা বরুণ চক্রবর্তীর জায়গায়। আমার এটা ব্যক্তিগত মতামত, এই বিষয়ে তোমাদের মতামতটা কমেন্টে জানিয়ে দিয়েছেও। তো এবার দেখা যাক সামনের দিন কেকেআর দল কেমন প্লেইং 11 নামায়। আজকে রাতে কেকেআর দলকে নিয়ে একটা লাইভ আলোচনা করব আমাদের এই চ্যানেল থেকে। তোমরা যারা যারা ফাঁকা আছো লাইভটা অ্যাটেন্ড করো, দেখো, তোমাদের মতামত জানিও। অনেক মানে বড় বড় ক্রিকেট মানে কেকেআর ফ্যান ক্লাবের সদস্যরা থাকবে, অ্যাডমিনরা থাকবে, তাদের সামনে তোমরা প্রশ্ন করতে পারো। আশা করব তারা তাদের যথাযথ উত্তর তোমাদের সামনে বা তোমাদের সঙ্গে শেয়ার করবে। তো বন্ধুরা, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।